আমি শ্রী বিশ্বনাথ, রাতের কুহেলিতে আপনাদের স্বাগতম। বাংলায় মুর্শিদাবাদে কি চলছে আমরা তো সব দেখছি, এবং সেখানে কালকে জোড়া কমিশন গেছেন এবং রাজ্যপালও গেছেন, কিন্তু যার যাওয়া উচিত ছিল সবার প্রথম এই বাংলার যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু গেলেন না বা যাবে বলেও এমন কোনো কথা দিতে পারলেন না। কেন, কি কারণে? প্রশ্ন তো আপনাদের সবার। আমি উত্তরে খুব সংক্ষেপে আগে বলে নিই। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়েও বাংলার মুর্শিদাবাদ জেলায় যেতে পারলেন না শুধুমাত্র ভয়ে। শুধুমাত্র ভয়ে উনি ওখানে যেতে পারছেন না। কিসের ভয়, কার ভয়? আসছি, সবটা বলবো আজকে সব বলবো। কিসের ভয়, কাদের ভয় ওখানে যেতে পারছেন না, এবং কারা সেখানে এসেছিল, কারা দাঙ্গা বাঁধিয়েছে, কোন কোন দল ছিল, সব বৃত্তান্ত আজ আপনাদের বলবো। ভিডিওটি পুরো দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেন, বহুবার বলেছেন, মুসলমানরা দুধেল গায়, এ কথা অনেকবার বলেছেন। তো আমি আজকে একটা কথা বলি। দুধেল গায়ে মমতা যাদের বলছেন সেই মুসলমানদের, দুধেল গায়ে মুসলমানরা নয়, দুধেল গায়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। 2011 সাল সকল বাংলাভাষী হিন্দু, মুসলমান, শিখ, যে যেখানে বাংলায় বাস করে প্রত্যেকের ভোটে বিপুল জয়লাভ করে বামফ্রন্টকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন। বাংলায় গড়েছিলেন মা মাটি মানুষ। তিনি নিজে মা হয়েছিলেন। এই বাংলার 10.5 কোটি মানুষের মা হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কার্যত কি দেখা গেল? কার্যত দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মা হয়ে উঠতে পারলেন না। আমি আজকে খুব দরাজ কণ্ঠে বলছি, আপনাদের পরিষ্কার ভাবে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সকল বাংলাভাষীর মা হয়ে উঠতে পারলেন না। আমি আপনাদের একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে একটু অঙ্কটা বলে নিই। 100 জন সন্তানের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 33টি সন্তানকে নিজের পেটের সন্তান মনে করলেন। মাত্র 33টি সন্তানকে 100টার মধ্যে। বাকি 67টি সন্তান মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলেন তার সতীনের সন্তান। 67টি সন্তান মমতা বন্দ্যোপাধ্যায়ের সতীনের সন্তান, এমনটাই তিনি মনে করলেন। ওই 33টি সন্তানকে আপনি আপনার মাতৃসুধা দিয়ে লালন পালন করলেন, আর বাকি 67টি সন্তানকে আপনি চরম অবহেলার চোখে দেখতে লাগলেন। তারপর অনেকটা সময় পার হয়ে গেল, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, আপনি বুঝতেও পারেননি আপনার এই 33টি সন্তান, যাদের আপনি আপনার আদর আবদার ভালোবাসায় এতটুকুও কার্পণ্য করেননি কোনোদিন, সেই সন্তান আপনার ধীরে ধীরে বিরুদ্ধে চলে যাচ্ছে। আপনার ক্ষমতার প্রায় সবটুকু উজাড় করেছেন তাদের জন্য। এখন কিন্তু আপনার সেই 33টি সন্তান আপনার শেষ বিন্দুটুকু, আপনার শেষ রক্ত বিন্দুটুকু শুষে নেবার জন্য পাগল হয়ে উঠেছে। এমন উদাহরণ কিন্তু অনেক আছে আমাদের সমাজ সংসারে। একজন মা তার সন্তানদের সাথে দ্বিচারিতা করেন, পরিবারে তার কোনো সন্তানকে খুব ভালোবাসেন, পেট ভরে খেতে দেন, খুব আদর আহ্লাদ দেখান, আবার অন্য কোনো সন্তানকে দু চোখে দেখতে পারেন না, পেট ভরে খেতে দেন না, ইচ্ছাকৃতভাবে তাকে অবহেলা করেন। এমনটা বহু দেখা গেছে আমাদের দেশে, এমন বহু অহরহ দেখা যায়। কিন্তু ব্যাপারটা কি জানেন? যখন সেই সন্তানরা বড় হয়, সেই সন্তান তার মাকে
লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অত্যাচার জর্জরিত করে তোলে। কোন সন্তান? যেই সন্তানকে মা তার সবটুকু দিয়েছিল, পেট ভরে খেতে দিয়েছে, আদর ভালোবাসা দিয়েছে, সেই সন্তান মাকে একদিন যন্ত্রণায় বিদূর করে তুলল। আর ঠিক এমনই সময় সেই সন্তান মাকে মাথায় তুলে নেয়, মাকে রক্ষা করে, মাকে সুখ শান্তি দেবার চেষ্টা করে। সেই সন্তান, যে সন্তানটিকে মা অবহেলা করে এসেছে, দুটো খেতে দেয়নি, অমানুষের মতো ব্যবহার করেছেন। এরকমটা আমরা কিন্তু দেখি, ভীষণ দেখি। সারা জীবন এরকম অবহেলা করে এসেছেন যে মা, আমি তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি শ্রেণীর ওই যে ৬৭টি সন্তান অবহেলা করে এসেছেন। আপনি ওদের কাছে দুধেল গাই, ওরা আপনার কাছে দুধেল গাই বলছেন, কথাটা ঠিক নয়। আপনি দুধেল গাই। আপনি যখন দুধ দেওয়া বন্ধ করে দেবেন, দুধ দেওয়া তো বন্ধ হয়, গরুরা তো সবসময় দুধ দিতে পারে না, একটা সময় এসে দুধ দেয়। তো আপনি দুধ দিচ্ছেন এখন, কিন্তু খুব তাড়াতাড়ি সেই দুধ দেওয়া বন্ধ হয়ে যাবে। আপনাকে জবাই করবে এরা, মার্জনা করবেন। শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু সূর্যের মতোই সত্য। আপনাকে বারবার আমি সজাগ করতে চেয়েছি, আপনাকে নির্দিষ্ট লক্ষ্যে ফিরিয়ে আনতে চেয়েছি। বাংলায় আপনার যে পরিস্থিতি, এমন করুণ পরিণতি স্বাধীন ভারতের ইতিহাসে খুব বিরল। আপনার দুধেল গাইরা কি করছে বাংলায় আপনি কি দেখছেন? আমি একবার দেখাই, আপনার দুধেল গাইরা কি করছে দেখুন ভালো করে। অধিকারী দেখ আমার অমিত শাহ, নরেন্দ্র মোদী অধিকারী देश में हिंदुओं की हालत देख लो। पाकिस्तान देने के बाद भी हिंदू अपने ही देश में शरणार्थी बनकर रह रहा है। देख लो भैया, भगाए गए वहाँ से, मुस्लिम लोगों ने भगाया तो यहाँ भैया स्कूल में साड़ा लेके बैठे, अपना घर परिवार सब छोड़ कर आए, जमीन जायदाद सब भैया इनसे छीन ली गई। अभी भी समय है, जग जाओ, आंखें खोल लो। আপনি আরো, আপনাকে আরো দেখাই, দুধেল গাই আপনি যাদের বললেন, সেই দুধেল গাইরা আপনাকে কি বলছে? দুধেল গাইরা আপনাকে কি বলছে একটু শুনুন ভালো করে। মাননীয়া, শুনুন একটু ভালো করে। সময় হয়ে গেছে, সময় কিন্তু আর বেশি নেই, অনেক সময় নষ্ট করে ফেলেছেন। দুধেল গাইরা কি বলছে আপনাকে চট করে দেখে নিন। ড্রামা করতে এসছে, শুনুন, উনি ড্রামার। বারবার আপনি যে বসে আছে যে লোকজন কে করে উঠবে, একটা জিপ মেরে চলে আসে চুপচাপ। আপনার যাওয়ার উচিত নেই তো, আপনার লজ্জা লাগে না? আপনি যাবেন কেন? একটা সকাল থেকে ওরা খাওয়া দাওয়া কিছু করে নামাজ পড়তে এসছে, নামাজ পড়ে আবার যাবে ঘরে, খাওয়া দাওয়া করে আপনি আবার বক্তা দিতে চলে এসেছেন স্টেজ করে। তো এক কাজ করুন না, আপনি শুধু বলেছেন আমি মুসলমান হয়ে গেছি, আমি মুসলমান জন্য আছি, আর কিছু নেই। আপনি যে বলছেন বারবার একটা জিনিস যে মুসলমান মুসলমান, তাহলে হিন্দু আপনার কি আছে? এখানে ভারতবর্ষ আছে, এখানে ওয়েস্ট বেঙ্গল আছে, এখানে মুসলিম, হিন্দু, শিখ, ইসাই সবাই থাকে। কিন্তু আপনি ওয়ান সাইড কেন দেখছেন? যে বিজেপিকে আপনি ভয় দেখাচ্ছেন, মুসলমানদেরকে ভয় দেখাচ্ছেন যে বিজেপি আসে তোমাদের ক্ষতি হবে, সেই কারণে আপনি মুসলিম কাছে সবসময় যাচ্ছেন, আর কিছু নেই। আর টিএমসি ভুল বলছে, কারণ আমি বলছি দেখুন, এত জায়গা আমাদের রাজ্য আছে বিজেপির, কোনো জায়গা শান্তি নেই, কোনো জায়গায় একটা গন্ডগোল নেই। এইখানে শুধু রাজনীতি হিন্দু মুসলিম রাজনীতি যায়। একটা ভয় দেখাচ্ছে তোমরা যদি বিজেপিকে ভোট দাও তাহলে তোমার নামাজ পড়তে পারবে না, তুমি যদি বিজেপিকে ভোট দাও তুমি ঈদ করতে পারবে না, তুমি বিজেপিকে বকরিদ করতে পারবে না, তুমি বিজেপিকে ভোট দাও তুমি চাকরি করতে পারবে না। তাই সব ভয় দেখাচ্ছে, আর কোনো উন্নতি বলে নেই।
উন্নতি বলে দেয়, আমি নিশ্চয় বলবো না উন্নতি করেছে সিএম, উন্নতি কিছু নেই। উন্নতি করেছে যোগী, দেখেন আপনি ইলাহাবাদ চলে যান, রাস্তাটা চলাচল করে দিয়েছে, সব উন্নতির রাস্তা আছে। এটা এখানে উন্নতি না দুর্নীতি আছে এখানে, আর কিছু নেই। दीदी के लिए क्या कहेंगे? ममता दीदी, उन्हें दिल्ली बुला के लाओ बस एक बार और जनता के हवाले कर दो, पता चल जाएगा ममता दीदी को। ममता दीदी सिर्फ मुख्यमंत्री हो, तुम भारत देश के प्रधानमंत्री या राष्ट्रपति या पार्लियामेंट के मेंबर नहीं, ये नहीं हो, लोकसभा स्पीकर या राज्यसभा स्पीकर नहीं हो, समझे ना। तो इसीलिए इस तरह की भाषा में बात करना, तो ये इट्स ए टोटल क्रिमिनल स्टेटमेंट। और ममता बनर्जी के खिलाफ इमीडिएटली जो है भारत सरकार को FIR कर उसको अंदर करना चाहिए और प्रेसिडेंट रूल भी लगाना चाहिए। और ममता बनर्जी के ये क्रिमिनल स्टेटमेंट के खिलाफ कि हम जो है वक्फ बोर्ड अमेंडमेंट बिल को जो है बंगाल में लागू नहीं होने देंगे, ये क्रिमिनल स्टेटमेंट है। बिकॉज ये कोई सड़क छाप कानून नहीं है, पार्लियामेंट के द्वारा पारित कानून है। और पार्लियामेंट के द्वारा आप खुद पार्लियामेंटेरियन रह चुके हैं, केंद्र में मंत्री रह चुकी हैं, और आप एक संवैधानिक पोस्ट पर बंगाल में बैठी हुई है मुख्यमंत्री के पद पर, और उसके बावजूद भी इस तरह की बात कह रही है कि हम केंद्र सरकार पार्लियामेंट के कानून को, हम अमेंडेड कानून को नहीं लागू होने देंगे। इसका मतलब आप क्रिमिनल हैं, और देश में क्रिमिनल की सजा जो है जेल में होती है, उनको उनका ट्रायल होता है। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম, ভিডিওর শুরুতেই বলেছিলাম, মুর্শিদাবাদ হিন্দু নিধন যজ্ঞে যারা যুক্ত আজ তাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আমি এই ভিডিওটি আপনাদের বিশেষ করে হিন্দু এবং মুসলমান ভাইদের জন্য, ভাই বোনদের জন্য এই ভিডিওটি আমার করা। শুনুন মন দিয়ে। আমি সকল কিছু তথ্য অবিকৃত রেখে যা বলবো সত্যি বলবো। তিনটি আলাদা আলাদা গ্রুপে প্রবেশ করেছিল আমাদের ভারতের বাংলায়, মুর্শিদাবাদ, মালদহে। তিনটে আলাদা আলাদা গ্রুপে প্রবেশ করেছে জঙ্গি মুসলমানরা। বাংলার শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান মোট 20 জন আতঙ্কি প্রবেশ করেছে প্রথম, মোট 20 জন। ভয়ঙ্কর 4 জঙ্গি এই দলের সাথে ছিল, ভয়ঙ্কর 4 জঙ্গি, এরাও প্রবেশ করেছে। সেই 4 জন জঙ্গি হলো রিপন, জুয়েল, একরামুল, মিজান। পুলিশ ইনজামুলকে ধরে বলছে মূল কারিগরকে ধরেছে। নামগুলো শুনলেন আপনারা, যে ভয়ঙ্কর 4 জঙ্গি এর সাথে ঢুকেছে এই 20 জন উগ্রপন্থী দলের সাথে। তার মধ্যে রিপন, জুয়েল, একরামুল, মিজান। 3 মাস আগে এই হামলার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল, যাদের প্রথম টার্গেট ছিল পুলিশ। শুনেনি আজ, এদের প্রথম টার্গেট ছিল পুলিশ। পুলিশদের জীবন্ত জ্বালাবার প্রোগ্রাম ছিল, কিন্তু বিশেষ কারো নির্দেশে, মনে রাখুন, বিশেষ কারো নির্দেশে সেই প্রোগ্রাম কিছুটা লঘু করা হয়। কিন্তু পুলিশকে আক্রমণ, পুলিশের ওপর আঘাত, পুলিশের ওপর হামলা, থানা জ্বালাও, পুলিশের ব্যারাক ভাঙচুর করা, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া, এই ঘটনাগুলো কিন্তু বন্ধ করা যায়নি, এগুলো কিন্তু ঘটেছে। দ্বিতীয় টার্গেট ছিল হিন্দু, সংখ্যালঘু হিন্দু বস্তি, হিন্দু পাড়া, হিন্দু এলাকা। এই ছিল জঙ্গি মুসলমানদের দ্বিতীয় টার্গেট। এই সন্ত্রাসে এবিটি ছাড়াও আরো যে 2 জঙ্গি সংগঠন যুক্ত আছে তাদের নাম জেনে নিন আজকে। তারা হলো আনোয়ারুল বাংলা এবং জামাত উলেমাই বাংলাদেশ। এদের কয়েকজন প্রায় 3 মাস পূর্বে সময়টা মুর্শিদাবাদের লালগোলার এক মসজিদে আত্মগোপন করেছিল। আসলে তারা সব প্ল্যান সাজাচ্ছিল। এরপর সময়ের অপেক্ষা 27শে মার্চ আচমকা খবরে উঠে এলো মালদা মোথাবাড়ি। 27শে মার্চের কথা আপনারা মনে করুন। স্থানীয় 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বলা হলেও ওটা ছিল প্রথম সূত্রপাত। বলা হচ্ছে খবরে বা বিভিন্ন সূত্রে স্থানীয় 2 গোষ্ঠীর লড়াই, কিন্তু না, ভালো করে খুঁজুন, ঢুকুন, দেখবেন না, ওটাই ছিল জঙ্গি মুসলমানদের প্রথম সূত্রপাত, প্রথম ট্রেলার বলা যায়। ওরা বলেওছে, স্বীকারও করেছে। জঙ্গি মুসলমানরা আরো সক্রিয় হয়ে ওঠে এরপর, কেননা ওখানে তো সেভাবে কোনো স্টেপ নেওয়া হয়নি, মোথাবাড়িতে সেভাবে কোনো স্টেপ নেওয়া হয়নি প্রশাসনিক ভাবে।
সামনে এলো ওয়াক অফ আইন, বিরাট সুযোগ পেয়ে গেল বাংলার বিশেষ এক দলের বিশিষ্ট কিছু ব্যক্তির অতি সক্রিয় হয়ে ওঠা এই টাইমে। আমি কি বলছি বুঝে নিন আপনারা। এবং সুযোগটা কাজে লাগাতে অতি তৎপর হয়ে উঠলো তারা। এরপর খুব দ্রুত ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেল, খুব তাড়াতাড়ি। স্থানীয় মুসলমানরা যোগ দেয় সেই ষড়যন্ত্রকারী দলে। স্থানীয় মুসলমানরা, আমি সবাইকে বলছি না, অনেক পরিমাণ, প্রায় 1000-3 মুসলমান হবে, কম করে 1000-3 মুসলমান এই হিন্দু নিধন যজ্ঞে নেমে পড়লো। প্রায় 3000 মুসলমান শামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ানে আচমকা হামলা করে জঙ্গি মুসলমানরা সহ স্থানীয় মুসলমানরা। একটা বড় অংশ এতটাই ভয়ঙ্কর নির্মম হয়েছিল এই আক্রমণে, যা দেখা গেছে শুধু বাংলা নয়, সারা দেশ স্তম্ভিত হয়ে যায়। বহির্বিশ্বেও ছড়িয়ে পড়ে এই খবর। ধিক্কার ওঠে চারিদিকে, ধিক্কার ওঠে। এই যে ধিক্কার ধ্বনি শুধু মুসলমানদের জন্য নয়, বাংলার কয়েকজন মুসলমান নেতা মন্ত্রী সহ বাংলার মুখ্যমন্ত্রী মমতার জন্যও এই ধিক্কার ধ্বনি ওঠে, গর্জে ওঠে হিন্দুরা। শুধু হিন্দু নয়, শুনলে আশ্চর্য হবেন, বহু মুসলমান এই ষড়যন্ত্র হামলাকারীদের বিরুদ্ধে গর্জে উঠেছিল। বাংলায় এই পরিস্থিতির জন্য, এই সাম্প্রদায়িক লড়াইয়ের জন্য তারা একমাত্র মমতাকেই দায়ী করেছেন। পশ্চিমবাংলার বিধানসভায় মোট আসন কটা আমরা সবাই জানি। আমি আপনাদের একটুখানি ভালো করে ডিটেলসে বোঝাতে চাইছি। পশ্চিমবাংলায় বিধানসভায় মোট আসন 294টি। তার মধ্যে টিএমসির মোট বিধায়ক সংখ্যা 225। এদের মধ্যে 183 জন হলেন হিন্দু বিধায়ক, বাকি 42 জন মুসলমান বিধায়ক। আমি ব্যক্তিগতভাবে খুব অবাক হয়েছি ব্যক্তিগতভাবে। না, শুধু আমি নই, কোটি হিন্দু জনগণ অবাক হয়েছেন, বিস্মিত হয়েছেন এই ভেবে, এই দেখে যে একজন হিন্দু বিধায়ক, এই যে 183টি হিন্দু বিধায়ক, তাদের মধ্যে একজনও এই হিন্দু নিধন কাণ্ড নিয়ে একটি শব্দও ব্যবহার করেননি। তারা সবাই মুখে কুলু পেটেছে। কিন্তু কেন, কার ভয়ে, কার ইশারায়? সে কি মমতা বন্দ্যোপাধ্যায়? অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই জিজ্ঞাসা চিহ্ন কিন্তু আপনাদের মনের মধ্যে ঘুরছে। সে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায় হিন্দু বিধায়করা ক্ষমতা হারাবার ভয় পাচ্ছে? 2026-এর ভোটে দাঁড়াবার টিকিট না পাওয়ার ভয়ে চুপ করে সবাই? কাটমানি, তোলাবাজির ভাগ বন্ধ হয়ে যাবে এই ভয়ে চুপ করে গেলেন? স্বধর্মের লোকেরা নিপীড়িত হচ্ছে তা দেখে শুনেও শুধুমাত্র ভোগ বিলাস আর ক্ষমতা হারাবার ভয় হিন্দু নেতা মন্ত্রীরা চুপ। আমি বলছি আপনাদের, অনেকেরই প্রশ্ন, হিন্দু নেতা মন্ত্রীরা চুপ কেন? এই কারণেই চুপ। ছি, হিন্দু জাতির কলঙ্ক আপনারা। এইসব ভীরু কাপুরুষ, মেরুদণ্ডহীন অযোগ্য নেতা মন্ত্রীদের কাছে প্রশ্ন আমার, আপনাদের তো প্রত্যেকের ঘর সংসার আছে নিশ্চয়ই। বাড়িতে বউ, ছেলে, মেয়ে, বাবা, মা, ভাই, বোন সবাই আছে। আচ্ছা, একটুখানি বলুন তো, আপনাকে কি আগের মতন পরিবারের সবাই ভালোবাসছে? আপনার বাবা মা, গার্জিয়ানরা ভালোবাসছে? ছোটরা সম্মান জানাচ্ছে বা সম্মান দিয়ে কথা বলছে? খুব ভেবে বলুন তো। আচ্ছা, এমনটা দেখেছেন কি কখনো যে তারা আর চোখে আপনাকে লক্ষ্য করছে, আপনার দিকে আর চোখে তাকাচ্ছে? ভালো করে লক্ষ্য করুন নেতা মন্ত্রীরা, ওই 183 জন বিধায়ককে বলছি আমি। মমতাকে বলবো, হ্যাঁ মমতাকে বলবো, বাংলার সর্বকালের বিতর্কিত ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকেই বলছি, মন দিয়ে শুনুন। আজ প্রথমেই বলি, আপনার শত্রু কিন্তু ঘরে এবং বাইরে। আমি আগে বহুবার বলেছি, আজকে আবার রিপিট করছি, আপনার শত্রু ঘরে এবং বাইরে।
ঘরে 3 জন, ভালো করে শুনুন। হয়তো আমি আপনার কাছে খুব বড় সাংঘাতিক একটি তথ্য তুলে ধরছি, আপনি সেটা আজকে পরিষ্কার হবে আপনার কাছে। আপনার ঘরে শত্রু 3 জন, আর বাইরে আপনার শত্রু 225 জন। আশা করি বুঝতে পারছেন। আপনার সাহস থাকলে পরীক্ষা করে নিন, যাচাই করে নিন আমার কথাটা কতটা সত্য। নিজের ঘর থেকেই শুরু করুন আগে। আপনাকে এটাও আমি জানিয়ে দিলাম, আপনি ঘর থেকেই শুরু করুন যে এই 3 জন শত্রু সত্যি কতটা শত্রু আপনার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার হাতের তীর কিন্তু ছুটে গেছে। বিশ্বাস করুন আমার কথা, আপনি নিজেও জানেন। আপনি কি পারবেন সেই তীর ফিরিয়ে আনতে? খুব কঠিন, খুব কঠিন। সময় এসে গেছে আপনার। চেষ্টা করে দেখুন ছুটে যাওয়া তীর বাপাস আনতে পারেন কিনা। আপনার স্নেহের, আপনার ভালোবাসার, আপনার আশীর্বাদের জেলায় হামলা হলো, হিন্দু মরল, হাজার হাজার হিন্দু ঘর ছেড়ে পালালো, উদ্বাস্তু হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিল। যে ত্রাণ শিবিরে আজকে বলা হচ্ছে, সেই ত্রাণ শিবিরে যারা আছে হতভাগ্য হিন্দু মা বোন ভাই বোনেরা, তাদের অবস্থা আপনার জেলখানার থেকেও খারাপ। তারা নাকি খেতে পাচ্ছে না ঠিক মতো, তাদের ঠিক মতো জল দেওয়া হচ্ছে না। আপনার দেখা উচিত ছিল। বাড়ি ছাড়া আছি, গ্রামের কি কাছে না কাছে, বাড়ি মাঠের দিকে আছে, গরু ছাগল সব নিয়ে চলে গেছে। বাড়িতে কিচ্ছু নেই যে দুটা রেখে খাবো, সব দিয়ে আর পালাচ্ছে। আমি একাই আছি, আমার স্বামী বেড়ামি, স্বামী বাড়িতে আছে। আগুন লাগিয়ে দিয়েছে, কিছু নাই সংসারে। আমি এখন থাকতে পারবো না, আমরা নিজের জীবন নিজে হত্যা করবো না। তো যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাবো, থাকতে পারবো না। কোনো ঝুঁকি দিচ্ছে। সারা দেশ উত্তাল, সারা দেশ উত্তাল। শুধু বাংলা না, সারা দেশের কথা বলছি, উত্তাল। জোড়া কমিশন গেল, রাজ্যপাল গেল, তবুও আপনি গেলেন না। আমি জানি আপনি কেন গেলেন না, আপনিও জানেন আপনি কেন যাননি। এমনকি অত্যাচারিত ওই নিপীড়িত মৃত পরিবারের মানুষদের জন্য একটু সিম্প্যাথি, একটু সহানুভূতির কথাও আপনি বলতে পারলেন না। কেন কেন কেন? প্রশ্ন আমার, আমি প্রশ্ন করছি, জবাব দিন। জবাব আপনাকে দিতেই হবে মাননীয়া, কারণ আমি এবং আমার পরিবার দীর্ঘদিন ধরে, যতদিন আপনি ক্ষমতায় আছেন, আপনাকেই ভোটটা দিয়ে এসছি, আপনাকেই ভোটটা দিয়ে এসছি। আমরা কর্মসূত্রে সব সময় আমি বাইরে বাইরে ঘুরে বেড়াই, সেটা অনেকেই জানেন আমার ভিউয়ার্সরা। আমার ভোট কেন্দ্র কলকাতায়, কিন্তু প্রতিবার ভোটের সময় আমি বাইরে কোথাও না কোথাও থেকেছি। কিন্তু ভোটের দিন আমি শুধুমাত্র ভোট দিতেই, হ্যাঁ হ্যাঁ ঠিক শুনছেন আপনি, শুধুমাত্র আপনাকেই ভোট দিতে
আমি কখনো আসানসোল থেকে, কখনো আসাম থেকে, কখনো ওড়িশা থেকে, কখনো বিহার থেকে, কখনো ঝাড়খণ্ড থেকে, বিভিন্ন জায়গা থেকে আমি ছুটে এসেছি ভোটের দিন, যাতে আমার পরিবারের ভোটটি নষ্ট না হয়, আপনাকে যাতে ভোটটি দেওয়া যায়, আপনার ক্ষমতা যাতে বাড়ানো যায়, আপনার হাতটাকে যাতে শক্ত করা যায়। এই কারণেই আমি ছুটে ছুটে এসেছি। মুর্শিদাবাদে সর্বপ্রথম আপনার যাওয়া উচিত ছিল। আমি মনে করি আপনার একজন হিতাকাঙ্ক্ষী হয়ে আমি মনে করি আপনার যাওয়া উচিত ছিল। আমার মতো বহু হিন্দু আপনাকে ভোট দিয়েছে ওই শামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ানে। আমার মতো এমন বহু হিন্দু আছে আপনাকে ভোট দেয়, আপনি সেগুলো জানেন না। জানলেও তো আপনি চুপ করে গেলেন কেন? এই প্রশ্নটাই তো আমার। আমি আগেই বলেছি তীর কিন্তু ছুটে গেছে আপনার হাত থেকে। আমি আগেই বলেছি, প্রথমেই বলে দিয়েছি, তীর ছুটে গেছে আপনার হাত থেকে। আপনি বুঝেছেনও সেটা, আর সেই জন্যই ভয়ে আপনি গেলেন না সেখানে। এমনকি অত্যাচারিত হিন্দুদের জন্য সমবেদনাটুকু জানাতে পারলেন না, কারণ এটা জানালেও বিপদ আছে আপনার। আপনার হাত পা কিন্তু অদৃশ্য শিকলে বাধা পড়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার দুধেল গাইরা এবার আপনাকেই অ্যাটাক করবে, এটা আপনি জেনে গেছেন, এটা আপনি পরিষ্কার ভাবে জেনে গেছেন। আর তাই এত বড় ঘটনা ঘটা সত্ত্বেও আপনি বসে আছেন কলকাতাতেই। আরো কি করলেন? কলকাতার মুসলমান ইমামদের নিয়ে সভা করলেন। যদিও শোনা যাচ্ছে বা দেখেছি সেই সভায় অর্ধেক ইমাম আসেনি। জল কিন্তু নাকের নিচে, মাননীয়া, জল নাকের নিচে এসে গেছে। কি করবেন এখন? আমি বলবো এই মুহূর্তে মুর্শিদাবাদে না যাওয়াই ভালো আপনার পক্ষে। আমি দেখেছি, আপনার চক্র থেকেও দেখেছি যে এই মুহূর্তে আপনার জন্য ওই জায়গা সঠিক নয়। কটা দিন আরো অপেক্ষা করুন, দু একটা দিন আরো অপেক্ষা করুন, পরিবেশ ঠান্ডা হোক। মনে রাখবেন, গুপ্ত শত্রু, বিশ্বাসঘাতকতা এবং গভীর ষড়যন্ত্রের শিকার আপনি অলরেডি হয়ে গেছেন। সব কিন্তু বুমেরাং হতে শুরু করেছে। আপনিও তো বুমেরাং কথাটি ব্যবহার করেন অনেক সময়, আমি দেখেছি। সেই বুমেরাং কিন্তু আপনার দিকে এবার শুরু হয়ে গেছে। ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায়, ভাবুন, সময় হয়েছে। সময় আর বেশি নেই আপনার হাতে। আপনার বুদ্ধিদাতা বদলান, আপনার যত বুদ্ধিদাতা আছে সব বদলান। আধ্যাত্মিক চেতনাকে জাগিয়ে তুলুন, চেষ্টা করুন, পথ বার করুন নিজে থেকেই। দেখবেন পেয়ে যাবেন, আশা করি। জেনে নিন, যাদের সঙ্গে নিয়ে আপনি এতদিন পথ চলেছেন, পথ চলা শুরু করেছিলেন প্রথম থেকে, আজ তারা কিন্তু কেউ নেই। আজ তারা সবাই দলে দলে ভূত প্রেত হয়ে গেছে। আপনার সাথে যারা চলছিল এতদিন প্রথম থেকে, আজ তারা কেউ নেই। তারা সব ভূত প্রেত, দশচক্রে ভগবান ভূত হয়ে গেছিলেন। এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পালা। এখনই সতর্ক হন। আমার যারা প্রিয় ভিউয়ার, দর্শক, আপনারা আশা করি বুঝতে পারছেন আমি প্রথম থেকেই কেন এই কন্টেন্টটার ভেতরে ঢুকে পড়েছি। অনেকেই বলছেন আপনি কেন এর মধ্যে ঢুকলেন। অপেক্ষা করুন, বিরাট চ্যাপ্টার হয়ে দাঁড়াবে। এই যে বললাম না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা পথ চলা শুরু করেছিলেন, আজ তারা সবাই ভূত প্রেত হয়ে গেছে। আর এই কারণেই আমি এন্ট্রি নিয়েছি, আগামীতে দেখতে পারবেন। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, মেরা ভারত মহান।